আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এক কক্ষের অফিস দিয়ে চলছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক এক প্রতিষ্ঠান। কার্যালয় ভাগাভাগি ছাড়াও পাশের ভবন থেকে কার্যক্রম চালানোর নজির। ভাষা সংগ্রামী প্রাবন্ধিক রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। চিন্তাশীল ও গুণী এই মানুষের বিদায়ে শোকের ছায়া। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতি বছরই উল্লেখযোগ্য হারে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা, একেবারেই নেই ৩২টি প্রতিষ্ঠানে। নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ৭ উইকেটের জয়। অভিষেক ম্যাচেই রুবাইয়া ঝিলিকের হাফ সেঞ্চুরি। এবং রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান নিকেতনে সবুজায়ন কর্মসূচি। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় এমন একটি প্রতিষ্ঠানের অফিস এক কক্ষের। একটির কার্যালয়ে ভাগাভাগি করা অন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে। আরেকটির অফিসের ঠিকানা নির্মাণাধীন ভবনে, কাজ চলে পাশের আরেকটি ভবন থেকে। চ্যানেল আই এর সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। দেখুন শাকের আদনানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল ৫৬৩টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রাথমিকভাবে ৭৩টিকে বাছাই করেছে ইসি। আরও পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত হবে তালিকা। প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখতে ৬টি কার্যালয়ের ঠিকানা যায় চ্যানেল আই টিম। ইসির তালিকায় থাকা বাসাবো জনকল্যাণ সংস্থার ঠিকানা উল্লেখ করা হয়েছে মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ২১ টাওয়ার। এ নামে একটি নির্মাণাধীন ভবন আছে, কিন্তু ওই সংস্থার কোনো কার্যালয় নেই। মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ভাঙা ব্রিজ এলাকায় বাসাবো জনকল্যাণ সংস্থার যে ঠিকানাটি দেওয়া হয়েছে, তো সেই ঠিকানা আমরা এসে দেখলাম যে এটি একটি নির্মাণাধীন ভবনের এখানে এই ঠিকানা দেওয়া হয়েছে। তবে এটি এখনও কাজ সমাপ্ত না হওয়ায় পাশের একটি ভাড়া ভবনে এটির যিনি আবেদন করেছেন তিনি সেখান থেকে কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কম্পিউটার সব আছে, যেহেতু আমার ভাড়া বাড়ি, আমি ওখানে চলে যাব, দেখে আমার এখনো যে অবস্থায় আছে। আরেকটি সংস্থা বিয়ান মনি সোসাইটি, মোহাম্মদপুরের বাবর রোডে তাদের অফিস, কিন্তু ঠিকানায় গরমিল। ইসির তালিকায় বিয়ান মনি সোসাইটি নামে মোহাম্মদপুরের বাবর রোডের যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ১৬/১৬ বাবর রোড মোহাম্মদপুর। তবে আমরা এখানে এসে দেখেছি যে এই যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানায় একটি গরমিল আছে। সেখানে আসলে ব্লক বি হবে সেটি কিন্তু পত্রিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা নেই। অফিসের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করব। ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস ফার্মগেটের ইন্দিরা রোডে ৩ তলায় তাদের অফিসে একপাশে একটি লিগ্যাল কাউন্সিল, অন্যদিকে ভাষা শিক্ষা কার্যক্রম। তাদের যে কক্ষগুলো রয়েছে তার একপাশে ভাষা শিক্ষার একটি ব্যবস্থা রয়েছে এবং পাশে যেটি দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা লিগ্যাল কাউন্সিল এখানে দেওয়া হয় মানুষকে। সেটআপ রয়েছে, কিন্তু আমরা এখনও যেহেতু ইলেকশন কমিশনের আগেই কিছু বাধ্যবাধকতা রয়েছে, আমরা তাদের কাছ থেকে কোনো রকম ক্লিয়ারেন্স না পাইলে ওই ব্যাপারে আমরা এখন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি না। মিরপুরের কাফরুলে পাথওয়ে নামে একটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। ৩ রুমের ভাড়া বাসায় চলছে কার্যক্রম। সদস্য সংখ্যা ২৫ জন। সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাথওয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং এই বিষয় নিয়ে আমরা জানতে যে পাথওয়ের যে অফিসটি ঢাকার অফিস মিরপুরে, সেখানে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ৩ রুমের একটি এখানে তাদের অফিস।
এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের 5টি এরকম অফিস রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বিভিন্ন কার্যক্রম চলছে নির্বাচন সংশ্লিষ্ট। নির্বাচন কমিশনের কাছে আমাদের কয়েকটা দাবি আছে। তার ভিতরে প্রথম হচ্ছে যে যারা আমাদের ওখানে প্রতিনিধিত্ব করবে তাদেরকে একটা বডি ক্যামেরা দেওয়ার জন্য। মিরপুরের রূপনগরের ঠিকানায় আছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এক রুমের ভাড়া বাসায় তাদের কার্যক্রম চলছে, সদস্য সংখ্যা 36 জন। আমরা এখন মিরপুরের আরেকটি এলাকায় এসেছি, সেখানে আরেকটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে যারা আবেদন করেছেন, এটির নাম হচ্ছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এবং এখানকার যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার, এখানে 2টি রুম, এখানে 2টি রুমকে আসলে একটি পার্টিশন ছিল, সেই পার্টিশনটি ভেঙে দিয়ে একটি রুম করা হয়েছে। সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ভলেন্টিয়ার পর্যবেক্ষক আমরা আরও বেশি ইনভলভ করতে পারবো এই নির্বাচনে। এবার একটু ঢাকার বাইরে সাভারের বিরুলিয়ায় কালিয়াকোর গ্রামে রিজডা নামে একটি পর্যবেক্ষক সংস্থার অফিস। এর সদস্য সংখ্যা 1000-এর ওপরে বলে দাবি তাদের। আমরা এবার এসেছি সাভারের বিরুলিয়ার কালিয়াকোর গ্রামে। এখানে রিজডা বাংলাদেশ নামে একটি সংস্থা বা এনজিও, তারা নির্বাচন কমিশনে পর্যবেক্ষক হিসেবে তারা দায়িত্ব পালনের জন্য আবেদন করেছেন। এবারকার গুরুত্ব, ভোটের গুরুত্বটা আরও অনেক বেশি। তা ভোটটাও যেন নষ্ট না হয় সেদিক দিয়েও আমার দিকটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা সেইভাবে সেট করব আমাদের ম্যান পাওয়ারগুলোকে। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে 20 অক্টোবরের মধ্যে ইসিতে লিখিতভাবে জানাতে হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত করা হবে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক, কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 96 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শোকাহত চ্যানেল আই পরিবার। শুভানুধ্যায়ীরা বলেছেন, আহমদ রফিক বেঁচে থাকবেন তার কর্মময় জীবনের মধ্য দিয়ে। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। 2 মাস ধরে কিডনি ও বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক, কবি ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। 28 সেপ্টেম্বর বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তার হার্ট অ্যাটাক হয়। রাত 10:12 মারা যান আহমদ রফিক। 10:12 উনি একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন এবং তারপরে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে। গুণী এই মানুষটির মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন আহমদ রফিকের কর্মময় জীবন নিয়ে। ম্যাডাম মারা গেল 2006 সালে। স্যারে বলল, তুমি আমি যাই পর্যন্ত বাচ্চা আছি এই পর্যন্ত তুমি আমার সাথেই থাকবা, কোনোদিন যাইব না। ভাষা সংগ্রামী আহমদ রফিক অসুস্থ ছিলেন। আমরা ঢাকার বিভিন্ন হাসপাতালে, ল্যাবেড, হেলথ অ্যান্ড হোপ এবং সর্বশেষ বারডেম হাসপাতালে দাদার চিকিৎসা করাই। নীতিবান লোক ছিলেন। ওনার মতো একজন নীতিবান লোক এবং ভালো লোক, চরিত্রবান লোক বোধহয় বাংলাদেশের দ্বিতীয় লোক আছে কিনা অসম্ভব। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। একাডেমিশিয়ান তার সাহিত্য গবেষণার জন্য যে কাজগুলো করেন, তিনি নিজ দায়িত্বে সেই কাজগুলো করে গেছেন। এই কারণে আমি মনে করি ভাষা সংগ্রামী হিসেবে আহমদ রফিক যতটা গুরুত্বপূর্ণ, সাহিত্যিক এবং গবেষক হিসেবে তার চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। চ্যানেল আইয়ের সাথে আহমদ রফিকের ছিল নিবিড় সম্পর্ক। ইস্পাহানি বাংলাবিদ সহ চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন আর উদ্যোগে যুক্ত হয়েছিলেন গুণী এই মানুষটি। রবীন্দ্র মেলায় তাকে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আই। এক সাক্ষাৎকারে চ্যানেল আইকে জানিয়েছিলেন তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশার কথা। সাধারণত মুক্তি সংগ্রামী বলুন, বিপ্লবী বলুন, সূচনাটা ঘটায় কিন্তু শিক্ষিত, সচেতন মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ। রাজনৈতিকভাবে বা সংঘবদ্ধভাবে বা এককভাবে যাই হোক, তো আমাদের সেই সচেতন মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে, সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে। আমাদের দেশের একটা বৈশিষ্ট্য হলো 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতি রাজনীতিকে পথ দেখিয়েছে। ভাষা সংগ্রামী আহমেদ রফিকের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
তিনি তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজকে দান করে গেছেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী কমছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বলছে গত 4 বছর ধরে এই সংখ্যা কমে বর্তমানে দেশের 32টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষার্থীও নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। একটি দেশের উচ্চশিক্ষা কতটা এগিয়ে তার অনেকগুলো মানের মধ্যে একটি হচ্ছে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। প্রতিবেশী দেশ ভারতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000। সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ। এরপরই আছে চীন। 7 থেকে 8 লাখ বিদেশি শিক্ষার্থী আছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ইউজিসির প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশের 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 21টি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 633 জন। 2022 ও 2021 সালে ছিল যথাক্রমে 670 ও 677 জন। বর্তমানে দেশের 32টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষার্থীও নেই। কোনো দেশে ফরেন স্টুডেন্ট নিয়ে আসা এটি একটি পরিকল্পনা না, এটি একটি সংস্কৃতির অংশ হতে হবে এবং সেটি আপনি যতক্ষণ করতে না পারবেন সেটি আসলে সম্ভব না। আপনার একটা ফরেন স্টুডেন্ট আনার জন্য বাইরে যে প্রমোশন দরকার হয় আপনার, সেটাকে আমরা করি, সেটা সম্মত করছি না। বিভিন্ন দেশ থেকে বছরে 5,000-এর বেশি শিক্ষার্থী চীনে নিয়ে আসেন দেশটির চাংশার সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর মারুফ মোল্লা। ইন্টারন্যাশনাল কি দেখে আসলে? 1 নম্বর দেখে ওই দেশটা সেফ কিনা, নাম্বার 2 ওই দেশের ইউনিভার্সিটি কোয়ালিটিফুল কিনা এবং এডুকেশন এনভায়রনমেন্ট খুব ভালো কিনা, ফ্যাসিলিটিস ভালো কিনা এবং ওই দেশের টিউশন ফিস, অ্যাকোমোডেশন ফি কম অথবা স্কলারশিপ দেয় কিনা এবং এর পাশাপাশি জব অফারগুলো কেমন। তো আমাদের দেশ আমরা আরো ভালো করতে পারবো। আমাদের দেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট এবং পাবলিক, কিন্তু এটাকে যদি আমরা আরো ফ্রেন্ডলি, আরো অ্যাডভার্টাইজ করে আমরা ওভারসিসে পৌঁছাইতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভালো হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ 112 জন বিদেশি শিক্ষার্থী আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার কর্মীদের খাদ্য এবং ওষুধবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান জব্দ করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ত্রাণবাহী জাহাজ জব্দের নিন্দা জানিয়েছে। জয় দিয়ে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের অপরাজিত 54 রানে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। জোড়া উইকেট ও দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের মারুফা আক্তার। অপরিকল্পিত নগরায়নের বিপরীতে দখল দূষণে ধুঁকতে থাকা রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর নিকেতনে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান বিশিষ্টজনদের। মোশাহিদ রনির রিপোর্ট। তিলোত্তমা ঢাকা। শত শত বছরের অভিযাত্রায় অবকাঠামোগত উন্নয়ন যত হয়েছে ততই পাল্লা দিয়ে কমেছে জলাভূমি ও সবুজ এলাকা। এর বিপরীতে বেড়েছে দূষণ ও তাপমাত্রা। এমন বাস্তবতায় রাজধানীর পরিবেশ প্রতিবেশ উন্নয়নে লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে রাজধানীর নিকেতনে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। নির্ধারিত আলোচনায় নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান সুধীজনদের। উনি যেহেতু গাছ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন, উনি আমার একজন ফেভারিট পারসন। ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। গাছের চেয়ে মানে কোনো বড় উপহার আর কিছুই হতে পারে না।
কটবেল, আমলকি, জাম্বুরা, অনেক ধরনের গাছ আছে, কৃষ্ণচূড়া, তারপর নাগেশ্বরী, অনেক রকমের গাছ আমাদেরকে দিয়েছেন এবং গাছগুলি খুবই সুন্দর। উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার এক সেন্সে আমরা সহকর্মী মুক্তিযোদ্ধা হিসেবে। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, এই জন্য এই ক্লাবটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যতদিন আমরা বেঁচে আছি আমরা যদি এই কাজটা চালু রাখতে পারি পৃথিবীর মানুষের জন্য উপকার হবে, পৃথিবীর প্রাণীর জন্য উপকার হবে। একটা গাছ লাগানো মানে কি একটা জীবন আপনি রোপণ করলেন। আমাদের বাবু ভাইয়ের যে অবদান অবিস্মরণীয়। শুভেচ্ছা জানাচ্ছি মুকিত জুমদার ভাইকে, যিনি আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনাচারের পাশাপাশি রাজধানী সহ সারা দেশে ব্যাপক সবুজায়নের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমাদের গাছ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, ছোট্ট একটি দেশ। সেই দেশে আমরা জলাশয় ভরাট করে ফেলছি, প্রাণীগুলোকে বাসস্থান ছাড়া করছি, মেরে ফেলছি অকারণে, এবং আমরা গাছ নিধন করছি। এইখান থেকেই কিন্তু ধাক্কাটা আসলো। চিন্তা করলাম কী করে এটাকে অ্যাড্রেস করা যায়। আমি যখন কাজ শুরু করি কারো কাছ থেকে কিন্তু রিয়েল পিকচার পাচ্ছিলাম না। আমাদের দেশে যে ভোদর আছে এইটার উপরে প্রথম প্রোগ্রাম করলো, যেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু দূষণে জর্জরিত করে দিচ্ছি আমরা। এই মানুষ যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি আমরা এ নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা এর থেকে উপকৃত হব। এবং আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের দেশ আমাদেরই ভালো রাখতে হবে। যেই এলাকায় থাকি আমরা, সেই এলাকা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে, আমরাও ভালো থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। তথ্য বলছে 1992 সালে রাজধানীতে 47% সবুজ থাকলেও অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত প্রকৃতি ধ্বংসে সবুজ ভূমি এখন মাত্র 7%। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার, কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট মঞ্জুর কাদের জিয়ার বাবা এবং চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী শমনুর মনির কোনালের শ্বশুর নুরুল আফসার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বড় দারোগার হাটের উত্তর ফেদাই নগর গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ জুমা তাঁকে দাফন করা হবে। এবার রয়েছে নিটল ডাটা কৃষি সংবাদ। ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশ জুড়ে। মাছের পাশাপাশি ইলিশের ডিমের চাহিদাও অনেক। প্রতি কেজি বিক্রি হচ্ছে 4000 থেকে 4500 টাকায়। ব্যবসায়ীরা বলছেন ইলিশের আমদানি তুলনামূলক কম হওয়ায় দাম চড়া ডিমের। এবার প্রকৃতি সংবাদ। নদী ভাঙন ও অতিরিক্ত লবণাক্ততায় হুমকিতে নোয়াখালী ও ফেনীর নদী তীরবর্তী উৎপাদন ব্যবস্থা। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট স্লুইস গেট ভেঙে যাওয়ার পর বিনষ্ট হচ্ছে ফলের বাগান, ফসল ও সবজি। নিঃস্ব হচ্ছেন হাজারো কৃষক। জীবন জীবিকা রক্ষায় দ্রুত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। এখন দেখবেন খেলার খবর। শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এক কক্ষের অফিস দিয়ে চলছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক এক প্রতিষ্ঠান। কার্যালয় ভাগাভাগি ছাড়াও পাশের ভবন থেকে কার্যক্রম চালানোর নজির। ভাষা সংগ্রামী প্রাবন্ধিক রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন।
চিন্তাশীল ও গুণী এই মানুষের বিদায়ে শোকের ছায়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই উল্লেখযোগ্য হারে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা, একেবারেই নেই 32টি প্রতিষ্ঠানে। নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের 7 উইকেটের জয়। অভিষেক ম্যাচেই রুবাইয়া ঝিলিকের হাফ সেঞ্চুরি। এবং রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান, নিকেতনে সবুজায়ন কর্মসূচি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।